এমন কি কোনো সময় আসবে যে সময় তাহলে তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে হাই অল্টিটিউড যে বিভিন্ন বাড়িগুলো তৈরি হচ্ছে, অফিস হচ্ছে, বিশেষ করে সেক্টর 5-এর বিভিন্ন যে অফিসগুলো, বহুতলগুলো, এগুলো কি তাহলে আর তৈরি করা যাবে না? হ্যাঁ, বেসিক্যালি দেখুন, এটা কলকাতার মাটি এই লোড নিতে পারছে না, এই ভারটাকে বহন করতে পারছে না। এবং যে সমস্ত বিল্ডিং গুলোকে তৈরি করা হচ্ছে তারা অধিকাংশই শুধুমাত্র ওপরের সয়েল লেয়ারটাকে স্টাডি করে তার উপরে এই বিল্ডিং গুলোকে বানানো হচ্ছে। এর ঠিক নিচে যে স্তরটা রয়েছে সেটা মূলত হচ্ছে নুড়ি কাঁকর বালি মিশ্রিত একটা স্তর। সেটার ভার বহন করার মতো কোনো ক্ষমতা নেই। সেটা দিয়ে প্রচুর পরিমাণে জল প্রবাহিত হয়ে যায় ভাগীরথী হুগলি নদীর দিকে এবং বাগজোলা ক্যানেলের দিকে। এবং যখন জল প্রবাহিত হয়ে যায় তারা প্রচুর পরিমাণে ফাইন সেডিমেন্ট ধৌত প্রক্রিয়ায় বহন করে নিয়ে চলে যায়, যার ফলে কলকাতার মাটি কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এবং আজকে আমরা যে সমস্ত বড় বড় বিল্ডিং গুলো বানাচ্ছি তারা কেউই সুরক্ষিত নয়। ফলে আমরা বারবার একটা কথা কতলা বলছি, বিল্ডিং বানানো পর্যন্ত সুরক্ষিত? যে বাড়িগুলো তৈরি হচ্ছে, বহুতল তৈরি হচ্ছে, মাল্টি স্টোরেজ অফিস তৈরি হচ্ছে, কত তল পর্যন্ত সুরক্ষিত? এখন কলকাতার মাটির যে অবস্থায় এসে দাঁড়িয়েছে তাতে 5 থেকে 6 তলা বেশি বিল্ডিং কখনোই দাঁড়িয়ে থাকতে পারবে না। বিল্ডিং গুলো হেলে যাবে এবং অদূর ভবিষ্যতে এই 5-6 তলা বিল্ডিংও স্টেবল কন্ডিশনে থাকতে পারবে না। তার কারণ হলো মাটির তলা অলরেডি ফাঁপা হয়ে যেতে শুরু করেছে, মাটির তলা তার গঠনটাকে হারিয়ে ফেলছে, জলস্তর অত্যন্ত দ্রুত গতিতে ফ্ল্যাকচুয়েট করছে। শীত এবং গ্রীষ্মের সময়ের সঙ্গে বর্ষাকালের যে জলস্তর তার ফারাক হচ্ছে প্রায় 40 মিটারের কাছাকাছি, যার ফলে আলটিমেটলি কিন্তু এখানকার সারফেসের ভার নেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। সুতরাং এই সময় কলকাতা আদৌ নিরাপদ নয় এবং বাস্তবিক ক্ষেত্রে আজকে যে সুন্দর কলকাতাকে আমরা দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থার দিকে এগিয়ে এটা যাচ্ছে। কতটা, এই যে বলছেন ভয়ঙ্কর একটা পরিস্থিতি আসতে চলেছে, কত বছর পর? এবং সেটা এখন এই মুহূর্তে সমুদ্রের জলস্তরের উচ্চতা যেভাবে বাড়ছে এবং আমরা যেগুলোকে নদী খাতের পার্শ্ববর্তী অঞ্চলে র্যাট হোল বলে বলছি, সেগুলো বাস্তবিক ক্ষেত্রে নদীর জল কলকাতা শহরের মাটির মধ্যে প্রবেশ করছে এবং সেটা ভাগীরথী হুগলি নদী দিয়ে প্রবেশ করছে, বাগজোলা ক্যানেল দিয়ে প্রবেশ করছে। ফলে আগামী 5 থেকে 6 বছরের মধ্যে কলকাতার অধিকাংশ যেগুলো মাল্টি স্টোরেড বিল্ডিং আছে তারা কিন্তু প্রত্যেকে হেলে পড়বে, কেউ কেউ ভেঙে পড়বে এবং সেটা হচ্ছে তাদের কন্ডিশনের উপরে। এবং যে সমস্ত বিল্ডিং গুলো 2 তলা থেকে 3 তলা অবস্থায় রয়েছে সেগুলো হয়তো কিছুদিন স্টেবিলিটি লাভ করবে, কিন্তু সেগুলোও ভবিষ্যতে খুব একটা বেশি সুরক্ষিত অবস্থায় থাকতে পারবে না। তাহলে এই যে কলকাতায় হাজার হাজার ফ্ল্যাট বাড়িগুলো রয়েছে, এগুলোকে সুরক্ষিত করার তাহলে উপায়টা কি? কারণ যে হারে বিপুল জনসংখ্যা বাড়ছে, ফ্ল্যাটের পরিমাণ তো বাড়ছে। এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাধারণ মানুষের দ্বারা করা কোনো সম্ভব নয়, এটা সরাসরি ভাবে প্রশাসনিক একটা কার্যাবলী। তার কারণ হচ্ছে প্রত্যেকটা অঞ্চলে প্রচুর পরিমাণে রিচার্জ পিট খনন করতে হবে, কারণ আমরা সমস্ত জলাশয়গুলোকে নষ্ট করে ফেলেছি। সেই রিচার্জ পিট গুলো দিয়ে আঞ্চলিক যে জলগুলো আছে সেগুলোকে মাটির তলায় পাঠাতে হবে, মাটির ভারসাম্য তাতে খানিকটা ফিরে আসবে। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সারফেসের আনত তল দিয়ে যেখান যেখান দিয়ে সেডিমেন্ট ধুয়ে ভাগীরথী হুগলি নদীর দিকে অথবা বাগজোলা ক্যানেলের দিকে বেরিয়ে যাচ্ছে সেই জায়গাগুলোতে গভীর পাইলিং করে ওয়াল তৈরি করে দিতে হবে মাটির তলায়, যাতে এই পলিরাশি ধুয়ে যেতে না পারে। তাহলে হয়তো কলকাতার স্টেবিলিটি কিছুটা বাড়তে পারে। কিন্তু এখন যে অবস্থায় আছে তাতে অযথা আমরা একে অপরকে দোষারোপ করছি মাত্র। বাস্তবিক ক্ষেত্রে কলকাতা জরাজীর্ণ অবস্থায়, কলকাতার তলদেশ একটা শূন্য অবস্থার মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে। অর্থাৎ অত্যন্ত বিপদ এই মুহূর্তে কলকাতা শহরের কাছে, কারণ এই যে বড় বড় বিল্ডিংগুলো যে ভেঙে পড়ছে, এটা কি কোনো নির্দিষ্ট জায়গা বিশেষ, যে কলকাতা শহরের পার্ক স্ট্রিট এলাকা বা কলকাতা শহরের সেন্ট্রাল এভিনিউ সংলগ্ন এলাকা, এই জায়গাগুলো কি বেশি পরিমাণে বিপদের সম্মুখীন? দেখুন, এই মুহূর্তে আমাদের স্টাডি যেটা বলছে সেটা হচ্ছে ভাগীরথী হুগলি নদীর থেকে বোথ সাইডে 3.5 কিলোমিটার দূরত্ব পর্যন্ত
এবং বাগজোলা চ্যানেল থেকে বোথ সাইডে 3.5 কিলোমিটার দূরত্ব পর্যন্ত এই স্থানগুলো 1 থেকে 2 বছরের মধ্যে আক্রান্ত হবে। এরপর এই অঞ্চলগুলো থেকে মাটি ধুয়ে যাওয়ার পরে বাকি টোটাল শহর কলকাতা কিন্তু একই অবস্থার দ্বারা আক্রান্ত হবে। তার কারণ হচ্ছে প্রাথমিকভাবে এরা নদী খাতের কাছাকাছি বলে এরা ধৌত সেডিমেন্টের প্রভাব বেশি ভোগ করছে, বাকিরা এর পরবর্তী সময় ভোগ করতে থাকবে। ফলে আগামী 6 থেকে 7 বছরের পর কলকাতা বসবাসের অযোগ্য হয়ে পড়বে। এটা তো একটা ভয়ঙ্কর তথ্য। এবং আপনি যেটা বলছেন 6-7 বছরের মধ্যে কলকাতা যদি বসবাসের অযোগ্য হয়ে যায়, তাহলে এই যে এত বিল্ডিং, এত অফিস, তাহলে সমস্ত কিছু তাহলে কি মানে একেবারে সবটাই হেলে পড়তে চলেছে? আমরা গত কয়েকদিনে অন্তত 30টা জায়গায় এই খবর আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বাড়িগুলো কোনো না কোনোভাবে একটু হলেও হেলে রয়েছে, আবার কোথাও কোথাও দেখা গিয়েছে যে হেলে কাত হয়ে পড়ে গিয়েছে। এটা কি একটা সূত্রপাত বলে আপনি মনে করছেন? একেবারে একেবারে এটা হচ্ছে তার ইন্ডিকেশন যে আলটিমেটলি এই ভয়ঙ্কর ঘটনা আসতে চলেছে, ভয়ঙ্কর দিন আসতে চলেছে। এটা শুধু এখন আপনারা কয়েকখানা বিচ্ছিন্ন বিল্ডিং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, বাস্তবিক ক্ষেত্রে এই ছবি কিন্তু টোটাল শহর কলকাতার, টোটাল শহর কিন্তু যদি কলকাতা। নিয়ম মেনে বহুতল তৈরি করা হয়, কারণ এখন দেখা যায় যে যখন উঁচু উঁচু বাড়িগুলো তৈরি হয় ডিপ পাইলিং করা হয় প্রায় 100 ফুট নিচ পর্যন্ত, তাহলেও কি এই বিপদ থাকবে? বেসিক্যালি দেখুন, আমরা যদি 100 ফিট পর্যন্ত পাইলিং করে থাকি তাহলেও কিন্তু এই বিপদ থাকবে। তার কারণটা হচ্ছে কালীঘাট ফরমেশন 18 থেকে 20 মিটার, মানে প্রায় 60 ফিট গভীরতা পর্যন্ত। এরপরে যে ভঙ্গুর স্তরের কথা বলছি, এই স্তরের গভীরতা হচ্ছে প্রায় 52 মিটার পর্যন্ত, অর্থাৎ প্রায় 150 ফিট পর্যন্ত গভীর। 150 ফিট নিচে যদি কেউ পাইলিং করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই বিল্ডিং হয়তো স্টেবিলিটি লাভ করবে, বাকি বিল্ডিং গুলোর ক্ষেত্রে কোনো স্টেবিলিটি লাভ করার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ঠিক, এটা কি বর্ষা বৃষ্টির পরিমাণ বেড়ে যাবার জন্য কি এই ফলশ্রুতি কলকাতায়? কারণ আমরা এই বছরটা টোটাল দেখলাম যে প্রবল বৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ঠিক প্রবল বৃষ্টির জন্য নয়, কলকাতার মাটিতে সরাসরি ভাবে জল অনুপ্রবেশ করতে পারছে না, যে কারণের জন্য জল ভার্টিক্যালি প্রবেশ করলে তাকে যতটা পথ অতিক্রম করতে হয়, যতটা পলিরাশি সে বহন করতে পারে, তার থেকে অনেক বেশি পলিরাশি বহন করতে হচ্ছে কলকাতার মাটি আনত পৃষ্ঠের ওপর দিয়ে জলকে টেনে নিচ্ছে বলে। ঠিক, অর্থাৎ আমি একটা তুলনা যদি করি, আমরা প্রত্যেক বছর দেখি যে মুর্শিদাবাদে বর্ষাকাল এলে কিভাবে নদী ভাঙনের সমস্যা হয়, ফুলহার নদী সহ অন্যান্য নদীগুলোতে পাড় ভেঙে ভেঙে যায়। কলকাতার ক্ষেত্রে তো সেই সমস্যাটা নেই, পাড়গুলো অতটা ভাঙে না। তাহলে কি জলে পাড় না ভেঙে ভেতর দিয়ে জল প্রবেশ করছে বলে এই সমস্যা? আমাকে যদি একটু তুলনা করে বোঝান। আলটিমেটলি ওপরেরটা ইট কাঠ পাথর দিয়ে মোড়া বলে কলকাতার পাড়টা ভেঙে পড়ছে না। কিন্তু আপনারা যদি ভাটার সময় একবার ভাগীরথী হুগলি নদীর পাশে গিয়ে দাঁড়িয়ে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে কলকাতা নদীর খাত বাঁধানো অবস্থায় রয়েছে, তার তলদেশ দিয়ে কি পরিমাণ জল ভূমিভাগের মধ্যে প্রবেশ করছে।